আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট এই সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল মান্নান খান, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, কচুয়া ডিগ্রি কলেজ, কচুয়া বাগেরহাট। সেই সঙ্গে পাঠ পরিচিতি উল্লেখ করছি। পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও এর গঠন এর যেকোনো একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছি। চিত্রগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, এখানে একটা বাড়ির চিত্র দেয়া আছে। বাড়ির চারিদিকে একটা প্রাচীর দ্বারা বেষ্টিত আছে। এই প্রাচীর দ্বারা বেষ্টিত হচ্ছে বাইরের আক্রমণ থেকে বা কোনো শত্রুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একটা প্রাচীর এখানে দেয়া হয়েছে। অর্থাৎ এই যে ঘর বা বাড়িটা নিরাপত্তার জন্য হচ্ছে এই প্রাচীরটা এখানে দেয়া হয়েছে। ঠিক তেমনি পাশে একটা চিত্র দেখো। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যে এই যে চিত্রটা আছে, এই বাড়ির যে চারিদিকে একটা ওয়াল দেয়া আছে, তেমনি এই কোষের চারিদিকে দেখো, এইটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের চারিদিকে এরকম এই একটা স্তর দেখা যাচ্ছে। এই স্তরটার নাম হচ্ছে কি, এরকম একটা স্তর দিয়ে, এরকম একটা ওয়াল দিয়ে এটা বেষ্টিত করা হয়েছে। তোমরা তাহলে বুঝতেই পারছো যে আজকে আমি কি ইঙ্গিত করছি, অর্থাৎ আজকের পাঠের বিষয় কি হতে পারে। আজকের পাঠের বিষয় হচ্ছে কোষ প্রাচীর। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা কোষ প্রাচীর কি তা বলতে পারবে, কোষ প্রাচীরের ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে বলতে পারবে, প্লাজমা ডেজমাটা কি তা বলতে পারবে, মধ্য পর্দা ও পিট মেমব্রেনের পার্থক্য করতে পারবে। এছাড়া মাইক্রোফাইব্রিল কিভাবে গঠিত হয় তাও বলতে পারবে। তাহলে আজকের আলোচনা হচ্ছে কোষ প্রাচীর। দেখো, এটা একটা কোষ। এই কোষের চারিপাশে দেখো একটা আবরণী আছে। এই আবরণীটার নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন। এই প্লাজমা মেমব্রেনের চারদিকে আরেকটা প্রাচীর দ্বারা বেষ্টিত করা হয়েছে। এই প্রাচীরটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর। তাহলে আমরা দেখলাম যে প্লাজমা মেমব্রেনের চারদিকে একটা প্রাচীর থাকে, যেটাকে বলা হয় কোষ প্রাচীর। এরপরে দেখো, যদি একাধিক কোষ থাকে তাহলে কিভাবে দেখা যায়। এরকম দুটো কোষ আছে মনে করো, এই কোষের মধ্যবর্তী যে প্রাচীর থাকে, এক বা একাধিক কোষ যদি থাকে তার মধ্যবর্তী যে প্রাচীর থাকে সেই প্রাচীরকে বলা হয় কোষ প্রাচীর। আর এই কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত পুরু, দৃঢ়, বেদ্য এবং স্থিতিস্থাপক জড় প্রাচীর। তাহলে আমরা দেখতে পাইলাম যে উদ্ভিদ কোষের প্লাজমা মেমব্রেন, এই যে প্লাজমা মেমব্রেনের বাইরে সেলুলোজ নির্মিত যে সেলুলোজ নির্মিত পুরু, দৃঢ়, বেদ্য, স্থিতিস্থাপক জড় প্রাচীর থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। অর্থাৎ উদ্ভিদ কোষে শুধুমাত্র এই কোষ প্রাচীর দেখা যাবে এবং সেটা প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে থাকবে। যে প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে থাকবে, আর এটা হচ্ছে সেলুলোজ নির্মিত হতে হবে, পুরু হতে হবে, দৃঢ়, ভেদ্য এবং স্থিতিস্থাপক জড় একটা প্রাচীর। এটা সজীব নয়, এটা কিন্তু জড়। আর মনে রাখতে হবে যে এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যাবে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর দেখা যায় না। এরপরে আসো, এখানে একজন বিজ্ঞানীর চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই বিজ্ঞানীর সঙ্গে আগেই এ সম্পর্কে পরিচিতি আছে তোমাদের।
তোমরা বুঝতেই পারছো এখানে রবার্ট হুককে দেখানো হয়েছে। 1665 খ্রিস্টাব্দে উনি মাইক্রোস্কোপের নিচে কাঠের ছিপির অংশবিশেষ পরীক্ষা করে উনি যে মৌচাকের মতো যে গঠন দেখতে পেয়েছিলেন, তখন উনি সেটার নাম দিয়েছিলেন সেল। গ্রিক শব্দ সেলুলা থেকে ওর নামকরণ করেছিলেন সেল। মূলত এই রবার্ট হুক 1665 সালে যে কোষ উনি আবিষ্কার করেছিলেন, ওটা মূলত ছিল হচ্ছে কোষ প্রাচীর এবং নির্জীব একটা কোষ প্রাচীর ছিল। এরপরে আসো, দেখো এখানে কিছু কোষের কথা উল্লেখ করা হয়েছে, প্রাণী কোষ, পরাগরেণু আর উদ্ভিদের জনন কোষ। এই তিন ধরনের কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষ, পরাগরেণু এবং উদ্ভিদ কোষ, এই তিন ধরনের কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এরপরে আসে কোষ প্রাচীর কি দিয়ে গঠিত হয়। গোলগি বস্তু এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর সমন্বয়ে হচ্ছে এই কোষ প্রাচীর গঠিত হয়। এছাড়া এর সঙ্গে আরো কাজে লাগে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, এগুলো এর সঙ্গে সম্পৃক্ত। এরপরে আসো ভৌত গঠন। দেখো এখানে কতগুলো কোষের চিত্র দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিতরে এটা হচ্ছে কোষ, এই মাঝখানে সাদা যেটা এটা হচ্ছে কোষ গহ্বর। তোমরা জানো যে উদ্ভিদ কোষে একটা বড় কোষ গহ্বর থাকে, সেভাবে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কোষ। এই কোষের চারদিকে এই যে কালো রঙের যে মেমব্রেনটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। দেখো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে এখানে যে এই যে অংশটুকু, এই অংশটুকু বা এই অংশটুকু, এটাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীর। তাহলে দেখো কোষ প্রাচীরটা এখানে কয়েক স্তর দিয়ে গঠিত। তাহলে দেখি আমরা কি কি স্তর দিয়ে গঠিত। কোষ প্রাচীরের তিনটে স্তর আছে, এর ভিতরে এই মাঝখানে যে স্তরটা দেখা যাচ্ছে এই স্তরটার নাম হচ্ছে প্রথম স্তর বা মধ্য পর্দা। মধ্য পর্দার দুই পাশে সাদা রঙের যে স্তর দেখা যাচ্ছে এটাকে বলা হয় দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। এরপরে দেখো এই যে সবুজ রঙের যে অংশটুকু দেখা যাচ্ছে, এই যে সবুজ রঙের যে অংশটুকু দেখা যাচ্ছে এই এই সবুজ রঙের অংশটুকুকে বলা হয় তৃতীয় স্তর বা সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমরা দেখতে পাইলাম যে এই কোষ প্রাচীরের গঠনে আমরা তিনটি স্তর দেখতে পাই। এর প্রথম স্তরের নাম হচ্ছে মধ্য পর্দা বা মিডল লেভেলা, আর দ্বিতীয় স্তরটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি ওয়াল, এবং তৃতীয় স্তরটি হচ্ছে সেকেন্ডারি ওয়াল বা সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এখানে মনে রাখতে হবে যে এই সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু তিন স্তর বিশিষ্ট থাকে, মানে মূল কোষ প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট। এই তিন স্তর বিশিষ্ট যে কোষ প্রাচীর তার তৃতীয় যে স্তরটি, সেই তৃতীয় স্তরটিও হচ্ছে তিন স্তর বিশিষ্ট। এরপরে আসো কোষ প্রাচীরের ধারাবাহিক বর্ণনা। এই কোষ প্রাচীরের ধারাবাহিক বর্ণনা আমি একটু কাগজে কলমে দেখাতে চাই, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোষ প্রাচীরের যে তিনটা স্তর ছিল, তিনটি স্তরের ভিতরে প্রথম যে স্তরটা ছিল সেটা হচ্ছে কোষ প্রাচীর। এদের প্রথম স্তরটা ছিল হচ্ছে মধ্য পর্দা। অর্থাৎ কোষ প্রাচীরের তিনটি স্তরের প্রথম স্তরটি হচ্ছে মধ্য পর্দা। এই মধ্য পর্দার সূচনা হয় মাইটোটিক কোষ বিভাজনের কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়।
টেলোফেজ পর্যায়। আচ্ছা, এরকম দুটো কোষ যদি তোমরা দেখো, যে দুটো কোষ যদি আমরা দেখি, যে একটা কোষ আর একটা কোষ, এই দুই কোষের মাঝখানে থাকে হচ্ছে কি থাকে, কোষ প্রাচীর। তাহলে এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ। এই দুই কোষ প্রাচীরের দুই কোষের মাঝখানে একটা প্রাচীর থাকে। এই প্রাচীরের মাঝেও একটি অংশ থাকে, যে অংশটিকে বলা হয় হচ্ছে মধ্য পর্দা। মধ্য পর্দা। তাহলে কোষ প্রাচীরের মধ্যবর্তী যে সাধারণ পর্দাটা থাকে, অর্থাৎ দুটো কোষের মাঝখানে এখানে থাকে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের মধ্যে যে সাধারণ পর্দা, সেই সাধারণ পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা। অর্থাৎ কোষ প্রাচীরের যে স্তরটি দুটি কোষের কোষ প্রাচীরের সাধারণ পর্দা হিসেবে কাজ করে, সাধারণ পর্দা হিসাবে কাজ করে তাকে মধ্য পর্দা বলে। মধ্য পর্দা বলে। আচ্ছা, এখন এই মধ্য পর্দা কিভাবে সৃষ্টি হয়? দেখো, সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, এই সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, অর্থাৎ এই কোষের যে সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজম থেকে আসবে হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট, আর গোলগি বডি থেকে আসা হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল এবং সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট, এরা মিলিত হয়ে গঠন করে মধ্য পর্দা। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট কি? তাহলে আমরা একটু ফ্রাগমোপ্লাস্টটা একটু দেখি। দেখো, ফ্রাগমোপ্লাস্ট হলো মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট ও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা হচ্ছে একটি জটিল গঠনের মাধ্যমে যুক্ত হয়ে মাইটোটিক কোষ বিভাজনের অ্যানাফেজ এবং টেলোফেজ পর্যায়ের সময় খাড়াভাবে নিচের চিত্রের মতো করে এভাবে খাড়াভাবে দুই পাশে এরকম সজ্জিত হয়ে কোষ প্লেট গঠনে অংশগ্রহণ করে থাকে। তাকে বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। অর্থাৎ মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা একটা জটিল গঠনের মাধ্যমে যুক্ত হয়ে অ্যানাফেজ বা টেলোফেজ ধাপের, অ্যানাফেজ ও টেলোফেজ ধাপে, অ্যানাফেজ ধাপে শুরু হয় এবং টেলোফেজ ধাপের সময় খাড়াভাবে বিপরীত দুই পাশে এরা সজ্জিত হয়, ঠিক চিত্রের মতো করে এভাবে সজ্জিত হয়ে কোষ প্লেট গঠনে অংশগ্রহণ করে থাকে। দেখো, এই যে কোষ প্রাচীর গঠনে তারা অংশগ্রহণ করছে, এটাকে বলা হয়
প্লাজমোপ্লাস্ট। এরপরে আসো দ্বিতীয় যে স্তরটি, দ্বিতীয় স্তরটির নাম হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমরা ওই পাশে এরকম একটা চিত্র দেখছিলাম, দেখো এরকম একটা চিত্র ছিল। এই চিত্রে মাঝখানে ছিল হচ্ছে কি মধ্যপর্দা, মাঝখানে ছিল মধ্যপর্দা, মাঝখানে ছিল মধ্যপর্দা। এই মধ্যপর্দার দুই পাশ থেকে আর একটা প্রাচীর গঠিত হয়, যাকে বলা হয় হচ্ছে, এটা ছিল হচ্ছে প্রথমটা ছিল মধ্যপর্দা, মধ্যপর্দা, আর পরে যেটা দুই পাশ থেকে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোষ প্রাচীরের যে দ্বিতীয় স্তর, এই দ্বিতীয় স্তরটি হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা কিভাবে গঠিত হয়? দেখো মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন এগুলো পরস্পর এগুলোর সাহায্যে এই মধ্যপর্দার উপরে এগুলো জমা হয়ে একটি পাতলা স্তর, এগুলো জমা হয়ে একটি পাতলা স্তর গঠন করে, একটি পাতলা স্তর গঠন করে, যার মাপটা হচ্ছে 0.1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু একটি পাতলা স্তর গঠিত হয়, একটি পাতলা স্তর গঠিত হয়, যাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। তাহলে কি দেখা গেল যে মধ্যপর্দার দুই পাশে একটা পাতলা স্তর গঠিত হয়, যে মধ্যপর্দার দুই পাশে একটা পাতলা স্তর গঠিত হয়েছে, এই যে পাতলা স্তরটা গঠিত হলো এই স্তরটাকে বলা হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর দুটো কোষের মধ্যবর্তী যে মধ্যপর্দা, সেই মধ্যপর্দার দুই পাশে আরেকটা প্রাচীর তৈরি হয়, সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এরপরে আসো সেকেন্ডারি প্রাচীর। এরপরে আসো সেকেন্ডারি প্রাচীর, এটা হচ্ছে তৃতীয় একটা স্তর কোষ প্রাচীরের, তৃতীয় স্তর। দেখো আমরা এরকম দুটো স্তর আগে দেখে আসছি, যে এরকম একটা কোষ ছিল, এরকম একটা কোষ ছিল, এই কোষের মাঝখানে হচ্ছে একটা প্রাচীর ছিল, সেই প্রাচীরের মধ্যপর্দাটা আমরা দেখাইছিলাম এভাবে, এই মধ্যপর্দার দুই পাশ থেকে ছিল হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীর এরকম ছিল। এই প্রাথমিক প্রাচীরের উপর থেকে যদি আরেকটা প্রাচীর গঠিত হয়, অর্থাৎ এর উপর থেকে মনে করো, আমি একটু কালো কালি দিয়ে দেখাচ্ছি, এর উপর থেকে এরকম একটা প্রাচীর তৈরি হবে 3 স্তর বিশিষ্ট। এই যে 3 স্তর বিশিষ্ট যে প্রাচীরটা তৈরি হয়, এই প্রাচীর 3 স্তর বিশিষ্ট এই প্রাচীরকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। আচ্ছা, তাহলে এটা ছিল কি, এটা হচ্ছে মধ্যপর্দা,
আর এইখানে যে পাতলা যে স্তরটা ছিল, পাতলা স্তরটা কি ছিল? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। আর এই প্রাচীর হচ্ছে সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে, সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে একটি 3 স্তর বিশিষ্ট প্রাচীর গঠন করে। বিশিষ্ট প্রাচীর গঠন করে। প্রাচীর গঠন করে, যার পুরুত্ব হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। তাকে সেকেন্ডারি প্রাচীর বলে। সেকেন্ডারি প্রাচীর বলে। আচ্ছা, এরপরে আসো, তাহলে আমরা এখানে দেখতে পাইলাম যে প্রাথমিক প্রাচীর, এই প্রাথমিক প্রাচীরের উপরে, প্রাথমিক প্রাচীরের দুই পাশে 3 স্তর বিশিষ্ট আর একটা স্তর গঠিত হয়, যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এই সেকেন্ডারি প্রাচীরের পরে হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেনের ভিতরে হচ্ছে কোষের সাইটোপ্লাজম সহ বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। তবে মনে রাখতে হবে, ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় যে কোষ আছে, সেই কোষে অধিক মাত্রায় বিপাকীয় অন্যান্য যে কোষগুলো থাকে, সেই কোষে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। এই ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় যে অন্যান্য কোষ আছে, সেই সকল কোষে কোনো সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। সেকেন্ডারি প্রাচীর গঠিত হয় না। প্রাচীর গঠিত হয় না। বিরল ক্ষেত্রে দেখা যায় এই সেকেন্ডারি প্রাচীরের উপর থেকে আরেকটা প্রাচীর গঠিত হয়, যাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরের উপরে আরেকটা প্রাচীর গঠিত হয়, যাকে বলা হয় টারশিয়ারি প্রাচীর। তাহলে আমরা দেখতে পাইলাম যে এর প্রাচীর হচ্ছে 3 স্তর বিশিষ্ট। প্রথম যেটা, সেটাকে বলা হয় মধ্যপর্দা। একেবারে মাঝখানে যে সাধারণ পর্দাটা থাকে, যাকে বলা হয় মধ্যপর্দা। এরপরে হচ্ছে এর দুই পাশে আরেকটা পাতলা স্তর থাকে, যাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এরপরে 3 স্তর বিশিষ্ট একটা প্রাচীর থাকে, যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। এছাড়া আমরা আরো একটি বিষয় এখানে আমরা দেখতে পাই, সেটা হলো যে মনে করো যে এটা যদি হয়, এখানে এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এখানেও একটা দেখালাম প্রাথমিক প্রাচীর। এভাবে যদি আমি দেখাই, তাহলে দেখবে এই প্রাথমিক প্রাচীরের উপর থেকে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, এরকম। এই 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 তো এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এখানেও ঠিক তেমনি দেখো, এই যে দেখা যায় যে মধ্যপর্দার দুই পাশে মাঝে মাঝে হচ্ছে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। প্রাথমিক প্রাচীর গঠিত না হলে তখন একটা কূপের মতো আকার তৈরি হয়। এই যে কূপের মতো যে আকারটা তৈরি হলো, এই দুই পাশে পাশাপাশি দুটো যে কূপ আছে, সেই দুটোকে বলা হয় পিট পেয়ার। পিট পেয়ার, এই দুটোকে একসঙ্গে বলা হয় পিট পেয়ার। এবং এই পিট পেয়ারের মধ্যবর্তী যে মেমব্রেনটা, এই মেমব্রেনটাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। পিট মেমব্রেন, মেমব্রেন। আর এই দুই মধ্যবর্তী যে দুটো কূপ,
এই কূপ দুটোকে বলা হচ্ছে কি পিট পেয়ার। কূপ দুটোকে একসঙ্গে বলা হচ্ছে পিট পেয়ার। পিট পেয়ারের দুই পিট পেয়ারের মাঝখানে যে পর্দা, সাধারণ যে পর্দা, যেটাকে আমরা মধ্য পর্দা বলেছিলাম, সেই পর্দাটা হচ্ছে তখন পিট পেয়ারের দুই পিট পেয়ারের মাঝখানে থাকে, সেই কারণে তার নাম হয়ে যায় পিট মেমব্রেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই দুটো পাশাপাশি কোষ, মনে করে এখানে একটা কোষ আছে, এখানে একটা কোষ আছে, এই যে কোষ, এই কোষ এবং এই কোষ, এখন মাঝখানে যদি একটা জড় প্রাচীর থাকে, সের ভিতর দিয়ে যদি এই কোষ থেকে এই কোষে খাদ্য পুষ্টি এগুলো যদি সরবরাহের কোনো ব্যবস্থা না থাকে, তাহলে এই কোষটার অবস্থা কি হতে হবে? তখন এখান থেকে এই যে মধ্যবর্তী যে প্রাচীরটা আছে, এই যে পিট পেয়ারের এখানে যে পিট মেমব্রেন আছে, এই পিট মেমব্রেনের এখানে কিছু সূক্ষ্ম ছিদ্রের পথে নলাকার সাইটোপ্লাজমীয় সংযোগ, অর্থাৎ এখান থেকে নলাকার একটা সাইটোপ্লাজমীয় সংযোগ, এভাবে নলাকার একটা সাইটোপ্লাজমীয় সংযোগ এভাবে এসে ঢুকে যায় দুই কোষের ভিতরে। এই যে নলাকার যে সাইটোপ্লাজমীয় সংযোগ, এইটাকে বলা হয় প্লাজমোডেজমা। এক বচনে বলা হয় প্লাজমোডেজমা এবং বহু বচনে বলা হয় প্লাজমোডেজমাটা। এক বচনে বলা হয় প্লাজমোডেজমা আর বহু বচনে বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে পিট পেয়ার কি হলো? সাধারণ যে পর্দা, সে সাধারণ পর্দার বা মধ্য পর্দার দুই পাশে যদি প্রাথমিক প্রাচীর গঠিত না হয়, তাহলে এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়, তখন সেটাকে বলা হয় পিট বা কূপ। এই দুই পাশে পাশাপাশি দুটো উৎপন্ন হয়, সেই কারণে দুটোর কারণে পেয়ার, তাই এটাকে বলা হয় পিট পেয়ার। আর পিট পেয়ার এর মধ্যবর্তী যে মেমব্রেন, সেই মেমব্রেনটাকে বলা হয় পিট মেমব্রেন। আর এই পিট মেমব্রেনে একটা সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করার জন্য সূক্ষ্ম একটা সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়। এই সূক্ষ্ম যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয় সূক্ষ্ম ছিদ্রপথে, এটাকে বলা হয় প্লাজমোডেজমা। এক বচনে বহু বচনে বলা হয় প্লাজমোডেজমাটা। আমরা একটু চিত্রের মাধ্যমে যদি দেখি, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। দেখো, হচ্ছে না কেন? আচ্ছা, একটু সময় টেকনিক্যালি সমস্যা হচ্ছে, এর জন্য দুঃখিত। আমরা এই যে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে দুটো কোষ, এই একটা কোষ এবং এই একটা কোষ, এর মাঝখানে প্রাচীর, এই প্রাচীরের ভিতর দিয়ে এই সূক্ষ্ম ছিদ্র পথে এই সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়েছে। এই যে সূক্ষ্ম ছিদ্র পথে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়, এই সূক্ষ্ম ছিদ্রটাকে বলা হয় প্লাজমোডেজমা। এরকম অনেক প্লাজমোডেজমা থাকে, যাকে বলা হয় একসঙ্গে প্লাজমোডেজমাটা, বহুবচনে বলা হয় প্লাজমোডেজমাটা। আচ্ছা, এরপরে আসো রাসায়নিক গঠন। আমরা মধ্য পর্দায় দেখছিলাম যে অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। মধ্য পর্দার ভিতরে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় পদার্থ, এরা মিলিত হয়ে মধ্য পর্দা গঠন করে। তো এখানে সেই
এই মধ্য পর্দায় অধিক পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে। এছাড়া ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট ও থাকে। আর এই ক্যালসিয়াম পেকটেট ও ম্যাগনেসিয়াম পেকটেট এদেরকে বলা হয় হচ্ছে পেকটিন। অল্প পরিমাণ প্রোটোপ্যাকটিনও এই মধ্য পর্দায় থাকে। প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান ছিল সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি প্রাচীরে ছিল লিগনিন আর ছিল লিগনিন এবং সেলুলোজ। এই লিগনিন, কিউটিন, সুবেরিন, ক্যালসিয়াম অক্সালেট ইত্যাদি এই সেকেন্ডারি প্রাচীর গঠনে অংশগ্রহণ করে থাকে। এরপরে আসো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই কোষ প্রাচীর তোমরা জানো যে সেলুলোজ নিয়ে গঠিত। আর সেলুলোজ কিভাবে গঠিত হয় সেটাও তোমরা জানো যে বেটা ডি গ্লুকোজের সমন্বয়ে সেলুলোজ গঠিত হয়। অনেকগুলো বেটা ডি গ্লুকোজের সমন্বয়ে সেলুলোজ একটা পলিস্যাকারাইড অনেকগুলো বেটা ডি গ্লুকোজ পেপটাইড বন্ধনীর মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে একটা লম্বা শিকল গঠন করে, যেটাকে বলা হয় সেলুলোজ। এরকম 100টি সেলুলোজ অণু পরস্পর যুক্ত হয়ে একটা প্রাথমিক তন্তু গঠিত হয়, যাকে বলা হয় মাইসেলি। এই মাইসেলি কোষ প্রাচীর যে গঠন হয়, এই কোষ প্রাচীর গঠনের অত্যন্ত ক্ষুদ্রতম একটা গাঠনিক একক, যাকে বলা হয় মাইসেলি। এটা মনে রাখবে যে মাইসেলিটা ক্ষুদ্রতম গাঠনিক একক। এরকম 20টি মাইসেলি একত্রে যুক্ত হয়ে গঠন করবে মাইক্রোফাইব্রিল। এই মাইক্রোফাইব্রিলকে বলা হয় কোষ প্রাচীরের মূল গাঠনিক একক। মূল গাঠনিক একক মাইক্রোফাইব্রিল। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা ক্ষুদ্রতম গাঠনিক একক আর একটা মূল গাঠনিক একক। মাইসেলিটা ক্ষুদ্রতম গাঠনিক একক আর মাইক্রোফাইব্রিলটা মূল গাঠনিক একক। এরকম এই যে মূল গাঠনিক একক যে মাইক্রোফাইব্রিল, এরকম 250টি, কোন কোন বইয়ে লেখে 200 থেকে 250টি, তো 250টির মতো মাইক্রোফাইব্রিল একত্রে যুক্ত হয়ে গঠন করে ম্যাক্রোফাইব্রিল। এই ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল যখন একত্রে যুক্ত হয়ে তন্তু গঠন করে, সেই তন্তু নিয়ে কোষ প্রাচীর গঠিত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে সেলুলোজ কোষ প্রাচীরের গঠনে মুখ্য ভূমিকা পালন করে, অর্থাৎ কোষ প্রাচীরের মূল যে উপাদান সেটা সেলুলোজ। এরপরে আসো কোষ প্রাচীরের কাজ। একটা কোষ যখন থাকে, এই কোষটা কোষের যে কোষ প্রাচীর থাকে, এই কোষ প্রাচীর কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দান করে। কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে, সেই অঙ্গাণুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। যেমন আমাদের দেহের বাইরের দিকে যে চামড়া বলো, এটা থাকার কারণে আমাদের দেহের ভিতরের দিকে যে অংশগুলো আছে বা এগুলোকে রক্ষা করার কাজটা করে থাকে। অথবা এই যে বক্ষপিঞ্জর দেখো, এই বক্ষপিঞ্জরের নিচের দিকে যে বিষয়গুলো থাকে, হৃৎপিণ্ড, ফুসফুস, এগুলোকে রক্ষা করার জন্য এই বক্ষপিঞ্জর থাকে। এভাবে কোষীয় অঙ্গাণু সমূহকে বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য বাইরে একটা প্রাচীর থাকে, যেটাকে আমরা বলি কোষ প্রাচীর। আর পানি এবং খনিজ লবণ শোষণ এবং পরিবহনে এই প্রাচীর সহায়তা করে থাকে। পার্শ্ববর্তী কোষের সাথে আন্তঃকোষীয় সংযোগ রক্ষা করার জন্য ওই যে প্লাজমোডেজমা দেখাইছিলাম, এই প্লাজমোডেজমার মাধ্যমে পাশাপাশি দুটো কোষের মধ্যে আন্তঃকোষীয় সংযোগ রক্ষা করার কাজও এই কোষ প্রাচীর করে থাকে। একটা কোষ থেকে আরেকটা কোষকে পৃথক করে রাখার জন্য এই কোষ প্রাচীর ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসো প্রশ্ন উত্তরের পর্ব। আমাদের আজকের বিষয় মোটামুটি ভাবে শেষের দিকে আমরা চলে এসেছি। এখন এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার নিজেরা করার চেষ্টা করবে। যদি না পারো লেকচারটা আরো কয়েকবার দেখলে আশা করি এগুলো পেরে যাবে। তো এবার বাড়ির কাজ সরি, এখানে একটু ভুল আছে। বাড়ির কাজ হিসাবে তোমরা কোষ প্রাচীরের যে 3 ধরনের কোষ প্রাচীর চিহ্নিত করা যায়,
দেখানো যায় এরকম একটা চিত্র তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই কোষ প্রাচীরগুলো সম্পর্কে, কোষ প্রাচীরের বিভিন্ন স্তর সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।